আমি আইভি আবার চলে আসলাম আপনাদের সাথে গল্প করতে। আজকে যে গল্পটা করব সেটা তো কানাডাতে ঘটে গিয়েছে ফারাহ খান নামক 5 বছরের একটি বাচ্চার সাথে। একদিন বিকেলে মেরি স্মিথ নামক একজন ডগ ওয়াকে বের হয়েছেন লেক অন্টারিওর পাশে একটা পার্কে। তিনি হঠাৎ দেখতে পান যে একটা কাপল কালো গার্বেজ ব্যাগে কিছু একটা ফেলে দিয়ে যাচ্ছে। তো উনি খুব কিউরিয়াস হন যে পার্কের মধ্যে কেন এইভাবে গার্বেজ ব্যাগ, কারণ সব ময়লা ফেলা গার্বেজ ব্যাগ ফেলার এখানে নির্দিষ্ট জায়গা আছে, উনি কেন এটা এখানে ফেলে দিয়ে যাচ্ছেন। উনি কিউরিয়াস হয়ে ওদের কাছে এগিয়ে যান এবং তাদেরকে হ্যালো বলেন। হ্যালো বলার সাথে সাথে কাপলটা দেখা যায় যে দ্রুততার সহিত ওই জায়গাটা ত্যাগ করে। এতে করে মেরি স্মিথের সন্দেহটা আরও বাড়ে এবং উনি কিউরিয়াস হয়ে যান। উনি মনে করেন যে হয়তো গার্বেজ ব্যাগের মধ্যে কোনো ড্রাগস কিংবা এই জাতীয় কিছু আছে। তো উনি গিয়ে গার্বেজ ব্যাগটা যখন খুলেন তখন দেখেন যে ওর মধ্যে মানুষের হাত পা। উনি দেখার সাথে সাথে এত ভয় পেয়ে যান, উনি দৌড়াতে থাকেন এবং যখন উনি দৌড়ে একটা ভালো দূরত্বে পৌঁছান এবং তখন উনি শান্ত হয়ে পুলিশে ফোন দেন, তখন পুলিশ অফিসার এসে দেখে যে গার্বেজ ব্যাগটার মধ্যে লেফট সাইডের আপার আর্ম, লেফট সাইডের থাই, লেফট সাইডের আসলে লিম্বসগুলোর মধ্যে পাওয়া যায়। এবং পুলিশ আরও যখন সার্চ করতে থাকেন তখন ওই কাছাকাছি দূরত্বে আর একটা গার্বেজ ব্যাগের মধ্যে রাইট সাইডের লিম্বসগুলো পাওয়া যায়। এবং এইভাবে আরও কিছু সার্চ করতে যখন থাকেন তখন টোটাল ওনারা 5টা ব্যাগ পান এবং এই 5টা ব্যাগের কোনোটার মধ্যেই তার কোনো মাথা ছিল না কিংবা তর্স ছিল না, যে কারণে পুলিশ আইডেন্টিফাই করতে পারে না যে এই বডিটা কার। এবং বডিটার হাত পা দেখে যেটা বোঝা যায় এগুলো একদম ক্লিয়ার কাট করা ছিল এবং তখনও একদম টাটকা রক্ত ছিল, এইভাবে আসলে বর্ণনা করেন ইনভেস্টিগেশন অফিসার। তো ওনারা যে এইটা দেখে যেটা বুঝতে পারেন যে এটা একটা ছোট বাচ্চার হবে, এজ 5 to 12 হতে পারে, এরকম এজের হবে, কিন্তু তাদের কাছে কোনো ধরনের ক্লু ছিল না, এটা আইডেন্টিফিকেশনের কোনো রকম উপায় ছিল না। ওগুলো কালেক্ট করার পরে পুলিশ অফিসার ওই যে এরিয়াতে পাওয়া গিয়েছে ওই এরিয়ার আশেপাশে সবগুলো স্কুলে নোটিফিকেশন পাঠায় যে এই লাস্ট ফ্রাইডে থেকে ওই দিন পর্যন্ত স্কুলে কোন কোন বাচ্চা অ্যাবসেন্ট সবার একটা লিস্ট পাঠাতে। এভাবে সব স্কুলের সবাই এভাবে লিস্ট পাঠায় এবং মেরি যে বর্ণনাটা দেয় যে কাপলকে ও দেখেছে, সে বলল যে তারা ইংলিশে কথা বলছিল না এবং তার কাছে মনে হয়েছে যে ভাষায় ওরা কথা বলছিল এটা ওনার কাছে স্প্যানিশ মনে হয়েছে। তো ওই ওনার বর্ণনা অনুযায়ী পুলিশও একটা স্কেচ আঁকে ওই কাপলের এবং এটা সব জায়গায় ডিস্ট্রিবিউট করতে থাকে। এই কেসটা নিয়ে পুলিশ পাবলিকলি ব্রিফ করে এবং সবার কাছে সাহায্য চায় যে এরকম বাচ্চা কোথাও মিসিং হয়েছে কিনা সেই তথ্য দেওয়ার জন্য। এরপরে কোনো কিছুই যখন সুরা করতে পারে না, একটা পর্যায়ে পুলিশ অফিসাররা ঠিক করে যে বাচ্চার যে লিম্বসগুলো পাওয়া গিয়েছে এগুলোর এক্সরে করবে এবং এক্সরে করার পরে একটা জিনিস তাদের কাছে বেরিয়ে আসে, সেটা হলো এই যে বোনসের যে গঠন, এই গঠন দেখে তারা আইডেন্টিফাই করতে সক্ষম হয় এটা সাউথ এশিয়ান কোনো কারোর হবে। তো তখন তারা মনে করে এটা হয় বাংলাদেশ, পাকিস্তান অথবা ইন্ডিয়া, এই দেশের মধ্যে কারোর হবে এই লিম্বসগুলো। তারা ওই মোতাবেক তখন যে ওই মেরি স্মিথ যখন বলেছিল যে তারা পাবলিক এই নিউজ রিলিজ হওয়ার পরে ইন্টারন্যাশনাল ইসলামিক কাউন্সিলের যারা চেয়ারম্যান উনি এসে যোগাযোগ করে পুলিশের সাথে এবং ওনারা হেল্প করবে, ওনাকে এরকম বলে যে ওনারাও চেষ্টা করবে যে এরকম কোনো বাচ্চা মিসিং আছে কিনা ওনারা খুঁজবে। এরকম যেতে যেতে একটা সময় একটা স্কুলের একজন টিচার উনি অগ্রগামী হয়ে এসে বলেন যে আমার স্কুলে একটা মেয়ে যে হচ্ছে পাকিস্তানি, কারণ যেহেতু পুলিশ বলেছে যে বাচ্চাটা সাউথ এশিয়ান হবে, পাকিস্তানি একটা বাচ্চা, তার বয়স এরকমই, সিনিয়র কিন্ডারগার্টেনের টিচার ছিলেন উনি। তো ওনার মা এসে বলেছে ডিসেম্বরের 2 তারিখে যে ওর গ্র্যান্ড মাদার অসুস্থ, তো আমরা পাকিস্তানে যাব, সেই কারণে ওকে নিয়ে যাচ্ছি, আমরা ডিসেম্বরের 8 তারিখের দিকে যাব, এরকম একটা কথা বলে যায়। এবং তারপর থেকে মেয়েটা আর স্কুলে আসে নাই। তারপরের দিনই ডিসেম্বরের 2 তারিখের পরে তার আসার কথা ছিল, মানে তারা তো যাবে 8 তারিখে, কিন্তু মেয়েটা আর শো আপ হয় নাই। এই তথ্যটা উনি পুলিশকে দেয়। তখন পুলিশ বলে যে ঠিক আছে, আমাদের কাছে তো তার হ্যান্ড আছে, লিম্বসগুলো আছে, তার সব কিছু
আইডেন্টিফিকেশন আছে হ্যান্ডের। তো ওরা বলে যে স্কুলে আসলে বাচ্চারা এখানে যারা নর্থ আমেরিকাতে জানেন, বাচ্চারা স্কুলে গেলে তাদের কিছু আর্ট করানো হয়। তার মধ্যে একটা হচ্ছে তাদের হাতের মধ্যে কালার দিয়ে হাতের ছাপ দেওয়া হয়, এরকম কিছু অ্যাক্টিভিটি করানো হয় যেগুলোতে তাদের হাতের ছাপ থাকে। তখন টিচারের কাছে পুলিশ ওগুলা চেয়ে নেয় এবং যখন সে হাতের ছাপটা মিলায় তখন দেখে যে হ্যাঁ একদম হাতের ছাপটা মিলে গিয়েছে। তখন তাদের কাছে নামটা বেরিয়ে আসে যে আসলে এই যে লিম্সগুলো ওরা পেলো, যেটা কোনো আইডেন্টিফিকেশন ছিল না, সেটার একটা নাম দেওয়া গেল। বাচ্চাটার নাম ছিল ফারাহ খান। তখন পুলিশ খুঁজতে থাকে যে ফারাহ খানের তাহলে বাবা মাকে, তখন খুঁজে বের করে ফারাহ খানের বাবার নাম হচ্ছে মোহাম্মদ খান, তার মার নাম হচ্ছে কানিজ ফাতেমা। তারা ওই ইয়েতেই বসবাস করতো, এটা ইটোবিকের দিকে একটা ছোট কন্ডোতে ওরা বসবাস করত। এরপরে ওনারা যখন ওনাদের বাসায় খোঁজ নিতে গেল, কন্ডোতে খোঁজ নিতে গেল, তখন গিয়ে জানতে পারলো ওরা কিছুদিন আগে এই কন্ডোটা ছেড়ে দিয়েছে খুবই তাড়াহুড়া করে এবং বলেছে তারা একটা নতুন হাউস কিনেছে, সেই হাউসে তারা শিফট হয়ে যাবে। এইভাবেই তারা ওই বাসা থেকে দ্রুত চলে যায় এবং যাওয়ার সময় তারা সিকিউরিটি ডিপোজিটের যে মানিটা সেটাও নেয় না। তো পুলিশ খুঁজতে থাকে, কারণ তাদের কাছে এখন আর মোহাম্মদ খান কিংবা কানিজ ফাতেমার অ্যাড্রেস নাই। তারা যে অ্যাড্রেসে ছিলেন এখন তো সেই অ্যাড্রেসে তারা এক্সিস্ট করে না। তখন তারা খুঁজতে থাকে, একসময় তার নাম সার্চ দিয়ে বিভিন্নভাবেও খুঁজতে থাকে। একসময় বেরিয়ে আসে যে ওনারা একটা লেটার বেরিয়ে আসে যে এরকম এলাকায় থাকতে পারেন, ওই এলাকাতে ওনারা খুঁজতে থাকেন। পরেও উনি এরিয়া পাওয়া গেলে প্রত্যেকটা স্লটে ভাগ করে 10টা করে বাড়ি খুঁজতে থাকেন যে আসলে কোন বাসায় থাকতে পারে। এইভাবে খোঁজা শুরু করে। ওনারা প্রায় 900 মানুষের ইন্টারভিউ নেন। এরপরে একসময় মোহাম্মদ খানের বাসা খুঁজে বের করা হয় এবং মোহাম্মদ খান এবং কানিজ ফাতেমাকে জিজ্ঞাসাবাদ করা হয়। সে সময় মোহাম্মদ খান বিভিন্ন ধরনের স্টোরি বলতে থাকে। তো তাদের দুজনকে পুলিশ বুঝতে পারে যে আসলে মোহাম্মদ খানের যে গাড়ির মধ্যে একই যে গার্বেজ ব্যাগে ফারার লিম্সগুলো পাওয়া গিয়েছিল, সেই গার্বেজ ওরকম গার্বেজ ব্যাগ গাড়িতে মোহাম্মদ খানের গাড়িতেও পাওয়া যায়। আস্তে আস্তে পুলিশ বুঝতে পারে আসলে সব কিছু তো ওরা ডিসক্লোজ করে না পাবলিকলি। আস্তে আস্তে বুঝতে পারে যে আসলে এর সাথে মোহাম্মদ খান সরাসরি যুক্ত এবং মোহাম্মদ খান এবং কানিজ ফাতেমাকে তারা অ্যারেস্ট করে এবং তাদের কাছে জিজ্ঞেস করে কি হয়েছে। তো এক এক সময় এক এক কথা মোহাম্মদ খান বলতে থাকেন যে ফারাহ খুবই ডিস্টার্বিং চাইল্ড ছিল, ও বাইরে যেতে পছন্দ করতো না। তো আমরা গ্রোসারি করতে গিয়েছিলাম বাইরে সেদিন, তো ফারাহ যায় নাই, ফারাহ কার্টুন ছবি দেখছিল বাসায়। তো যখন আমরা বাসায় এসেছি তখন দেখছি যে ফারাহ নিজের ঠোঁট নিচে ছুরি দিয়ে কেটে ফ্লোরে পড়ে আছে। এই একটা গল্প। সেকেন্ড গল্প হচ্ছে কানিজ ফাতেমা বলে যে ফারাহ কুকি চুরি করেছিল। ফারাহর বাবা যখন বাইরে থেকে বাসায় আসে তখন দেখা যায় যে ফারাহকে রাগান্বিত হয়ে মারতে থাকে। মারার এক পর্যায়ে ফারাহ মারা যায় এবং তখন আমরা যেহেতু এখানে নিউ ইমিগ্রেন্ট, আমরা কি করব কিছু বুঝতে না পেরে ওকে ওয়াশরুমে কেটে ব্যাগে ভরে আমরা ফেলে দিয়ে এসেছি। এরকম বিভিন্ন গল্প বলতে থাকে, কিন্তু ইনভেস্টিগেশন চলতে থাকে। ইনভেস্টিগেশনের এক পর্যায়ে পুলিশ বের করে যে ফারাহর ফাদার বেশ কিছুদিন ধরে বুজার শপের সামনে দাঁড়িয়ে থাকতো এবং দেখতো যে কিভাবে মাংস কাটা হয় এবং এগুলা ক্যামেরাতে ধারণ করা আছে। যে দোকানের সামনে গিয়ে সে দাঁড়িয়ে থাকতো, খুব ভালোভাবে খেয়াল করতো কিভাবে মাংস কাটা হয়, সেই ভিডিও ক্লিপগুলোও তারা সংগ্রহ করে। আসলে কানিজ ফাতেমা ফারাহর বায়োলজিক্যাল মাদার ছিলেন না। ফারাহর বায়োলজিক্যাল মাদার ছিলেন ফারাহ জাবিন। কানিজ ফাতেমা এবং মোহাম্মদ খানের বয়সের ডিফারেন্স ছিল প্রায় 10 বছর। যখন 1999-এ ফারাহর কেসটা চলে তখন মোহাম্মদ খানের বয়স 36 ইয়ার্স এবং কানিজ ফাতেমার বয়স 45 ইয়ার্স। ফারাহ ছিল মোহাম্মদ খানের প্রথম স্ত্রীর সন্তান। তাদের পাকিস্তানে বিয়ে হয়েছিল এবং বিয়ের পরপরই সাইদা জাবিন তার বাবার বাড়িতে চলে যান এবং সেখানে উনি কনসিভ করেন। কিন্তু মোহাম্মদ খান বলেন যে জাবিন বাচ্চা ধারণে অক্ষম এবং এই বাচ্চাটা মোহাম্মদ খানের না। এটা জাবিন ছিলেন মোহাম্মদ খানের প্রথম ওয়াইফ এবং ফারাহর বায়োলজিক্যাল মাদার। জাবিনের সাথে মোহাম্মদ খানের বিয়ে হয় 1994-এ। জাবিনের সাথে মোহাম্মদ খানের বিয়ে হওয়ার পরে জাবিন তার বাবার বাড়িতে চলে যান এবং সেখানে 1994-এর ফেব্রুয়ারি 4 তারিখ ফারাহর জন্ম হয় এবং তার নাম রাখা হয় ফারাহ খান। কিন্তু মোহাম্মদ খান ফারাহ খানকে তার সন্তান হিসেবে অস্বীকার করেন। তিনি বলেন যে ফারাহ
তার চাইল্ড না, ফারা আসলে বাস্টার চাইল্ড। কিন্তু সেই গ্রামের নিয়ম অনুযায়ী সালিসি করে যেটা করা হয় সেটা হচ্ছে ফারার কাস্টডি দেওয়া হয় মোহাম্মদ খানকে। তখন থেকে ফারা মোহাম্মদ খানের সাথে থাকেন এবং এই যে মোহাম্মদ খানের সাথে ফারার জন্ম হলো ফেব্রুয়ারি 4 তারিখ এবং ওই সামারেই ফারার মা জাবিন এবং মোহাম্মদ খানের ডিভোর্স হয়ে যায় এবং ফারা তখন তার বাবার সাথেই থাকতে শুরু করে এবং তারপর থেকে জাবিন কখনোই তার বাচ্চাকে আর দেখে নাই। এরপরে মোহাম্মদ খান কানাডিয়ান সিটিজেন, কানিস ফাতেমা কানাডিয়ান সিটিজেন এবং সে মোহাম্মদ খানকে বিয়ে করেন এবং বিয়ের পরে মোহাম্মদ খান এবং তার চাইল্ড ফারা খানকে উনি স্পন্সর করে কানাডাতে নিয়ে আসেন। তো নভেম্বর 1998-এ যখন তারা কানাডাতে আসবে তার আগে মেডিকেল টেস্ট করা হয় এবং মেডিকেল টেস্টের সময় ফারা একটা সুস্থ স্বাভাবিক চাইল্ড হিসেবে গণ্য হয় এবং ফারা এপ্রিলের দিকে ফারা এবং ফারার বাবা এপ্রিল 1998-এর দিকে কানাডাতে মুভ করে এবং তারা এখানে বসবাস করতে শুরু করে। ফারার স্কুলের টিচারদের সাথে কথা বলে যেটা জানা যায়, ফারা খুবই একটা নাইস কিউট চাইল্ড ছিল। সে বেশিরভাগ সময় চুপচাপ থাকতো এবং স্কুলে পড়াশোনাতে কিংবা তার অন্যান্য অ্যাটিটিউডে সে কখনোই কোনো খুবই গুড চাইল্ড ছিল। তার কোনো ওরকম কোনো ঝামেলা ছিল না। তার টিচাররা এখনও তার কথা স্মরণ করে, তার লাঞ্চেও সে ওয়েল বিহেভ করতো। তার বাবা মা যে কথাগুলো বলেছে আর স্কুলের টিচাররা ওকে যেভাবে দেখেছে, দুইটার মধ্যে আসলে অনেক ডিফারেন্স। ফারা কখনোই কোনো ডিফিকাল্ট চাইল্ড ছিল না। এরপরে ইনভেস্টিগেশনে যেটা বেরিয়ে আসে, ফারার যে লিম্বগুলো পাওয়া যায় সেটার মধ্যে অনেক আঘাতের চিহ্ন। সেটার মধ্যে ছিল চিরুনি, লাঠি, হটনট, এভরিথিং এর আঘাতের চিহ্ন তার হাতে পায়ে ছিল। এগুলা দিয়ে তাকে প্রতিনিয়ত মারা হতো। তো কানিস ফাতেমা বলে, আমি আসলে এগুলো বিষয়ে কোনো কিছুই জানি না, আমি এটার সাথে জড়িত না। এরপরে পুলিশ মোহাম্মদ খানের সাথে প্রায় 10 ঘন্টা ইন্টারভিউ করে এবং জানার চেষ্টা করে যে ফারার আদার বডি পার্ট, তার টর্সো এবং হেড কোথায় সে ফেলেছে এবং একটা পর্যায়ে মিস্টার খান এগ্রি করে যে উনি পুলিশদেরকে নিয়ে যাবে কোথায় তার পার্টসগুলো ফেলা হয়েছে। এদিকে তো এটা তখন হাই প্রোফাইল কেস এবং বাইরে মিডিয়া কর্মীর অনেক ভিড়। তো ফাদারকে যে নিয়ে যাওয়ার মতো কোনো পরিস্থিতি ছিল না, কারণ চারদিকে অনেক মিডিয়া কর্মী ছিল। তখন পুলিশ ঠিক করে যে একটা কারে পুলিশদেরকে সাজিয়ে উঠায় দেয়, যে মিস্টার খান হিসেবে একটা গাড়িতে উঠিয়ে দেয় এবং মিডিয়া কর্মীরা সেই গাড়ির পিছনেই চলতে থাকে এবং সেই ক্লিপই বারবার টেলিভিশনে দেখাতে থাকে। কিন্তু সেই গাড়িতে আসলে মিস্টার খান ছিল না। মিস্টার খানকে নিয়ে পুলিশ চলে যায় যেখানে মিস্টার খান ফারার টর্সো এবং হেডটা ফেলেছিল। এটা ছিল একটা পার্কে, একটা অন্টারিও লেকের পাশে একটা পার্কে। সে গিয়ে দেখিয়ে দেয় যেখানে টর্সো এবং হেডটা ফেলে সে আরও দূরে। সে টিটিসির বাস নিয়ে নাকি তখন ট্রাভেল করে হেডটা ফেলে। হেডটা আপসাইড ডাউন ছিল। তো ওরা এগুলো সব কালেক্ট করে নিয়ে আসে পুলিশ এবং এই 2000 সালে ট্রায়াল শুরু হয়। ফারাকে আসলে দাফন করা হয় এবং ফারাকে দাফন করার আগে এটা নিয়েও একটা ইলিউশন ছিল যে ওকে কানাডাতে দাফন করবে না পাকিস্তানে দাফন করবে। ইন্টারন্যাশনাল ইসলামিক অর্গানাইজেশনের সবাই ঠিক করে যে ফারা বায়োলজিক্যাল মাকে এখানে নিয়ে আসবে। তো তারা সেই প্রসেস করতে যা লাগে তারা সব করে এবং তাদের ফিনান্সিয়াল যে সাপোর্ট দিতে হয়, টিকিট অ্যান্ড এভরিথিং তারা অ্যারেঞ্জ করে এবং ফারার মাকে কানাডাতে নিয়ে আসা হয়। ফারার মা তখন ওই যে ছোটবেলায় তার বাবা তার চাইল্ডটাকে নিয়ে এসেছে, ফারাকে নিয়ে এসে, এরপরে ফারার মা আর ফারাকে কখনোই দেখে নাই এবং ফারার মা জানতেও না ফারা কোথায় আছে, তার সাথে কোনো যোগাযোগ করতে দেওয়া হতো না। এবং ফারার মা তার টিচারের কাছে গিয়ে বলে যে ফারা কিভাবে কথা বলতো, কারণ জাবিন কখনো তার মেয়ের ভয়েস শোনে নাই। তো কমিউনিটি মেম্বাররা আরও সবাই মিলে ঠিক করে যে ফারার বডিকে এখানেই কবর দেওয়া হবে। কিন্তু ফারার বাবা যে মিস্টার খান এটাতে প্রথম দিকে এগ্রি করছিলেন না, কিন্তু তার অনুমতির প্রয়োজন ছিল, কারণ ফারার কাস্টডি তার ছিল। এবং সবাই মিলে ঠিক করে আরও কারণ ফারাকে যদি পাকিস্তানে নিয়ে যাওয়া হয় তাহলে ইনভেস্টিগেশনের জন্য যদি তার কোনো ধরনের কোনো কিছু প্রয়োজন হয় তখন তো ওখানে গিয়ে নিয়ে আসা সম্ভব না। সেই জন্য সবাই ঠিক করে যে ফারাকে আসলে এখানে কবর দেওয়াই সবচেয়ে ওয়াইজ হবে এবং তারা এটাও অ্যারেঞ্জ করে। ফারাকে নর্থ ইয়র্ক একটা সিমেট্রিতে তাকে কবর দেওয়া হয়। বিপুল সংখ্যক লোক ফারার ফিউনারেলেতে আসে
তো ফারার জন্য দোয়া করে। এবং ফারার মা কানিজ ফাতেমা, যার সৎমা কোনো ধরনের এটার সাথে জড়িত উনি স্বীকার করেন না। কিন্তু ফারার বাবার বিভিন্ন ইনভেস্টিগেশন এবং বিভিন্ন কথাবার্তা সব কিছু মিলায় এবং বিভিন্ন ধরনের স্টোরি উনি বারবার বলতে থাকেন, কিন্তু জুরিরা আসলে ফারার বাবার অন্য কোনো গল্প বিশ্বাস করে না। জুরিরা এটাই একসেপ্ট করে নেয় যে ফারার বাবা ফারাকে বাচ্চার চাইল্ড মনে করতো এবং সেই কারণে উনি বাচ্চাটাকে এভাবে মেরে ফেলেছে। তো যেহেতু ওনার এই ইস্যুতে মেরে ফেলেছে জন্য ফারার বাবাকে ফার্স্ট ডিগ্রি মার্ডারে অভিযুক্ত করা হয় এবং তাকে লাইফ টাইম প্রিজনে থাকতে হবে। এবং ফারার সৎমা যে কানিজ ফাতেমা একসময় পেরোলে বের হয়ে আসেন এবং তিনি এখন মেন্টাল রিকভারি সেন্টার এরকম কোথাও আছেন। সেখানেও তার খোঁজ নিতে যাওয়া হয়, কিন্তু সেখানে তারা কেউ তার সম্বন্ধে কোনো ইনফরমেশন দিতে রাজি হয় নাই। এখানে আসলে কানাডাতে কিংবা উন্নত রাষ্ট্রগুলোতে ক্রিমিনাল হোক আর না হোক সবারই পার্সোনাল ইনফরমেশনগুলো খুবই পার্সোনালি রাখা হয়, খুব কমই এগুলা পাবলিকলি জানানো হয়। এটাই আজকের আমার গল্প। এবং পরবর্তীতে ফারার যে বায়োলজিক্যাল মাদার জাবিনকে কানাডার গভর্নমেন্ট অ্যাগ্রি করে এবং এখানে তাকে নিয়ে আসা হয়। সে এখানেই থাকে। এখন উনি গ্রেটার টরন্টো এরিয়ার কোনো এক জায়গায় আছেন এবং কানাডাতেই আছেন, তার মেয়ের কাছাকাছি আছেন। খুবই দুঃখজনক ঘটনা, একটা ছোট্ট 5 বছরের বাচ্চা, খুবই দুঃখজনক ঘটনা। যে পুলিশ অফিসাররা ইনভেস্টিগেট করেছেন তাদের জন্যও এটা অনেক দুঃখজনক এবং আসলে তারাও চান না পার্সোনালি কোনো কিছুতে তারা ইমোশন প্রকাশ করুক, কিন্তু এত ছোট বাচ্চা, ওনারা যখন ছোট বাচ্চা এরকম লিম্বগুলা পেয়েছেন এটাও তাদের জন্য খুবই নতুন একটা কেস ছিল। এবং এই কেসটা যে তারা সমাধান করতে পেরেছেন, যেখানে তার কোনো আইডেন্টিফিকেশন ছিল না, তার কোনো নাম ছিল না, কিন্তু পরবর্তীতে কেসটা সমাধান করতে পেরেছেন, সেজন্য তারা আসলে নিজেদেরকে খুবই হ্যাপি মনে করেন। কিন্তু এই বাচ্চাটার জন্য তাদের এখনও ফিলিংস আছে। তারা পার্সোনালি, যে ইনভেস্টিগেশন অফিসার ছিলেন উনি পার্সোনালি এখনও ফারার জন্য প্রে করেন এবং এভরি ফেব্রুয়ারির 4 তারিখ উনি ফারার জন্মদিন পালন করেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন।